মন মস্তিষ্কের আন্দোলন তীব্র বেদনাদায়ক। তার ওপর মনের মানুষটার মন যদি হয় অন্য কারো দখলে। এতদিন ধরে কীর্তিক যেটা আড়ালে অনুভব করে এসেছে, আজ তা সরাসরি অনুভব করল অরু। সকাল সকাল এত এক্সাইটমেন্ট, এত আনন্দ, সব কিছু পুড়ে ছাই হয়ে গিয়েছে এতক্ষণে। হবে নাই বা কেন? আনন্দঘন দিনের শুরুতেই বুঝতে পেরেছে নিখিল ভাই আসলে ওকে কথার কথা ট্যুরে ইনভাইট করেছিল। আসলে ওর যাওয়া না যাওয়ায় নিখিলের কিছুই আসে যায় না। সকাল সকাল বাসে উঠে অরু যখন নিজের পাশের বেদখল সিটটা নিখিলের জন্য বাঁচিয়ে রেখেছিল, তখনই বাসের লুকিং গ্লাসে অরু দেখতে পায় নিখিল ভাই আর তার বিদেশিনী বান্ধবী ইতিমধ্যে বাসে উপস্থিত। তারা কি নিয়ে যেন উল্লাসে নেতে আছে, ঠিক সেদিনের মতোই। অরু এসেছে কি আসেনি সেদিকে বিন্দুমাত্র খেয়াল নেই নিখিলের। অরু যখন অসহায়ের মতো ঠোঁট কামড়ে পেছনে তাকিয়েছিল, তখনই অরুর পাশে এসে বসে পড়ে সায়নী। অরু দ্বিধাগ্রস্ত কণ্ঠে শুধালো, আচ্ছা সায়নী, একটা ছেলে আর একটা মেয়ে যদি সারাক্ষণ একসাথে থাকে, একসাথে হাসাহাসি করে, তাহলে কি তারা শুধু বন্ধু? ওপাশ থেকে সায়নী নির্লিপ্ত জবাবে বলল, হতেও পারে, আবার নাও হতে পারে। অরু ভেতরে ভেতরে ভীতস্ত্রন্ত হয়ে পড়ে। এমনটা নয় তো এই বিদেশিনী নিখিল ভাইয়ের প্রেমিকা? এমনটা হলে অরুর হৃদয়টা ভেঙে যাবে পুরোপুরি। কিন্তু এই মুহূর্তে সকালের সেই অযাচিত প্রশ্নের স্পষ্ট জবাব অরুর সামনে। সন্ধ্যা রাতে পাহাড়ের কোল ঘেঁষে সুউচ্চ চূড়া থেকে নেমে আসা ঝর্ণাকে সাক্ষী রেখে অন্তরঙ্গ সময় পার করছে নিখিল আর তার বান্ধবী। অরু সকাল থেকেই নিখিলকে চোখে চোখে রেখেছিল। সারাদিন ওরা কি করেছে না করেছে সবই আড়ালে খেয়াল রেখেছে। কিন্তু ফিরে যাওয়ার আগে আগে হঠাৎ করে সবার চোখের আড়াল হয়ে যায় ওরা দুজন। তবে অরুর নজর তো নিখিলের দিকেই ছিল, তাই চুপি চুপি পিছু নিয়েছিল ওদের। খুঁজেও পেয়েছিল খুব সহজে, কিন্তু এমন অনাকাঙ্ক্ষিতভাবে দেখতে হবে তা কল্পনাতেও ভাবেনি অরু। সেই জগন্নাথে পা রাখার পর থেকে নিখিল ভাইয়ের পিছনে ছুটেছেও। মায়ের অসুখ, আপার বকুনি কিংবা কীর্তিকের অপমান কোনো কিছুই দমাতে পারেনি ওকে। সেই একই নিখিল ভাইয়ের পিছনে ছুটতে ছুটতে আজ এত দূর চলে এসেছে ঘরকুনে মেয়ে অরু। অথচ আজ মনে হচ্ছে এখানেই থেমে যেতে হবে ওর, আর কোনো আশা নেই। নিখিল ভাই নিজ হাতে ওর ছোটার রাস্তায় কাঁটা বিছিয়ে দিয়েছে। শরীরের জ্বরটা বোধহয় হু হু করে বাড়ছে। নীরব অশ্রুজলে ভিজে যাচ্ছে গ্রীবা। মেয়েটাকে করা নিখিল ভাইয়ের এক একটা চুম্বন উরুর শরীরে যেন বিষাক্ত তীরের মতো বিঁধছে। এই দৃশ্য কতক্ষণই বা দাঁড়িয়ে থেকে দেখা যায়? উরুও দাঁড়িয়ে থাকতে পারল না। কাঁদতে কাঁদতে ধপ করে বসে পড়ল অসমভূমিতে। ঘাস আবৃত জমিনে দুহাত চাপড়াতে চাপড়াতে উরু কান্নায় ভেঙে পড়ে বলল, কেন এমন করলেন নিখিল ভাই? আপনি যদি অন্য কাউকেই ভালোবাসতেন তাহলে আমাকে কেন নিয়ে এলেন? আমি তো কোনো কালেই ট্যুরে আসতে চাইনি। কেবল আপনার একটা কথাতে সবাইকে মিথ্যে বলে অসুস্থ শরীরটাকে টেনে টেনে নিয়ে এসেছি আমি। তাহলে এটা কি দেখালেন আপনি? আমার হৃদয়ে ফোটা প্রথম প্রেমের ফুলটাকে আপনি এভাবে পা দিয়ে পিষিয়ে দিলেন কেন? প্রেমে পড়া কি এতই সহজ? পরিচিত চমৎকার পুরুষালী কণ্ঠস্বরটা কর্ণকুহরে পৌঁছতেই অকস্মাৎ থেমে গেল অরু। তড়িৎ গতিতে পেছনে তাকিয়ে দেখল মাথায় বাকেট হ্যাট আর হোয়াইট ওভারসাইজড টি শার্ট পরে দাঁড়িয়ে আছে জায়ান কীর্তিক চৌধুরী। অরু বুঝতে পারছে না কীর্তিককে দেখেও কি খুশি হবে নাকি লজ্জা পাবে। কীর্তিক তাচ্ছিল্যের সুরে শুধালো, কি হলো, আর কত কাঁদবি ক্রাশের জন্য? অরু নাক টেনে অভিমানে ফুপিয়ে উঠে বলল, ভুল ভাবছেন, উনি আমার ক্রাশ না। অরু হুট করেই রাগে ফেটে পড়ে বলল, আপনি সবটা জানতেন তাই না? সব জেনে শুনেই আমাকে এখানে পাঠিয়েছেন তাই না? কিভাবে পারলেন আপনি? কীর্তিক অরুর হাতে হ্যাচকা টান দিয়ে ওকে দাঁড় করিয়ে দাঁতে দাঁত পিষে বলল, বিশ্বাস কর অরু, এই মুহূর্তে তোকে নিজের সর্বশক্তি দিয়ে একটা থাপ্পড় দিতে ইচ্ছে করছে আমার। কিন্তু কি জানিস তো, সেটা আমি পারবো না, কারণ আমার হাত অগ্রসর হওয়ার আগে আমার কলিজা কেঁপে উঠবে। অরু কীর্তিকের কথায় খানিকটা ভরকে গিয়ে আবারও নিখিলদের দিকে তাকালো, যারা এখন গভীর চুমুতে মত্ত। কীর্তিক ঘৃণার স্বরে বলল, হি ইজ আ প্লে বয়। ওই যে মেয়েটা দেখছিস, ও আর ওর বান্ধবী দুজনার সাথে একত্রে লিভ টুগেদারে আছে বাস্টারটা। অরু চমকে গিয়ে বোকার মতো শুধালো, দুইজনার সাথে? একই সাথে কিভাবে কি? কীর্তিক অরুর প্রশ্ন শুনে ঠোঁট টিপে হেসে বলল, ট্রিও রিলেশনশিপ,
এর বেশি বোঝাতে পারবো না। ব্যাপারটা তোর আর আমার বয়সের সাথে যায় না। তাছাড়া তোর বান্ধবী তিথির সাথেও দীর্ঘদিন ফিজিক্যাল রিলেশনে ছিল ও। একদিনে ঠিক কতগুলো শখ নেবে বুঝতে পারছে না অরু। ওর মাথাটা ভন ভন করে ঘুরছে। সেই সাথে নিখিলের প্রতি জমাট বাঁধা অভিমানটা পরিণত হয়েছে তীব্র ঘৃণায়। মনে মনে ভাবছে, তাই তো সেবার তিথি এতটা বাজে ব্যবহার করেছিল ওর সাথে। কীর্তিক বাইকের চাবির রিংটা আঙুলে ঘোরাতে ঘোরাতে অবজ্ঞার সাথে বলল, তুই বসে বসে তোর প্লেবয় নিখিল ভাইয়ের জন্য কাঁদতে থাক, আমি গেলাম। অরু চট করে ভ্রম ভেঙে কীর্তিকের সাথে হাঁটতে হাঁটতে অসহায় সুরে বলল, আমি কি করে যাব? কীর্তিক উপহাস করে বলল, কেন, তোর নিখিল ভাইয়ের সাথে যাবি? অরু গলার আওয়াজ শক্ত করে জেদ নিয়ে বলল, কক্ষনো না। কীর্তিক ভ্রুকুচকে শুধালো, তাহলে কিভাবে যাবি? অরু মুখ ফুলিয়ে আবদারের সুরে বলল, আপনার সাথে। কীর্তিক বাইকের দিকে এগিয়ে গিয়ে নিরস গলায় বলল, আমি মেয়ে মানুষ বাইকে নিই না। অরু দুকদম এগিয়ে এসে অনুনয় করে বলল, প্লিজ নিয়ে যান, আমি ওই বাজে লোকটার মুখোমুখি হতে চাই না এই জীবনে। কীর্তিক অরুর চোখে চোখ রেখে গম্ভীর স্বরে শুধালো, নিয়ে যাব, বিনিময়ে আমি কি পাব? অরু তড়িৎ গতিতে উত্তর দিল, যা চাইবেন তাই দেব, এখন চলুন। কীর্তিক বাঁকা হেসে রহস্যাবৃত কণ্ঠে শুধালো, আর ইউ শিওর, যা চাইব তাই? অরু মিনমিনিয়ে বলল, হ্যাঁ তাই, শুধু আমাকে আর ডোরাকে বাড়ি থেকে বের করে দিতে চাইবেন না দয়া করে। কীর্তিকের অরুর কথায় অন্যদিকে ঘুরে হাসি সংবরণ করল। মনে মনে ভাবল, পিচ্ছি মেয়ের মায়ায় পড়লে এই হয়। অরু তাগাতা দিয়ে বলল, কি হলো, চলুন। কীর্তিক ধমকের সুরে বলল, ফ্যাচখ্যাচ করে কান্নাটা বন্ধ কর, নয়তো ফেলে চলে যাব। অরু নাক টেনে কীর্তিকের জিনিসগুলো নিজের ব্যাগে ভরে নিল, যেন ওই বহু বছর ধরে কীর্তিকের গিন্নির দায়িত্ব পালন করে আসছে। কীর্তিক বাইকে বসে নিজে হেলমেট পরে আরেকটা হেলমেট বাড়িয়ে দেয় অরুর দিকে। অরু করুণ সুরে জিজ্ঞেস করল, এটাও ব্যাগে রাখতে হবে? কীর্তিক একটা দীর্ঘশ্বাস ফেলে নিজ হাতে অরুকে হেলমেট পরিয়ে দিতে দিতে বিরক্ত স্বরে বলল, স্টুপিড কি তোকে সাধে বলি? নিশুতি রাতে পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা ধরে এগিয়ে যাচ্ছে বাইকটা। ঝিরিঝিরি মিষ্টি বাতাসে এতক্ষণে বুকটা হালকা লাগছে অরুর। যদিও ভেতরের কষ্টটা আকাশসম, তবু কৃতিকের ভয়ে জোর করে কান্না থামিয়ে রেখেছে ও, যার দরুন হেঁচকি ওঠাটাও বন্ধ হয়ে গেছে এখন। অরুর দুই হাত কৃতিকের কাঁধের ওপর নিবদ্ধ। রাস্তার মোড় ঘুরতেই সেই হাতের বাঁধন বারে বারে শক্ত হয়ে ওঠে দ্বিগুণ তালে। এভাবেই যেতে যেতে এক পর্যায়ে বহু সময়ের নীরবতা ভেঙে অরু শোধায়, আপনি হঠাৎ পাহাড়ে কেন এলেন? কৃতিক জবাব দেয় না, মনে মনে বলে, শুধু তোর জন্য। একতরফা ভালোবাসা বরাবরই বিরহের। নিজের অস্তিত্ব জানান না দিয়ে তাকে দিনের পর দিন ভালোবেসে যাওয়া, তার ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম অভ্যাসটাকে চুপি চুপি আপন করে নেওয়া, কিংবা পুরো মানুষটাকে ঘিরে অজানা সুখের স্বপ্ন জ্বালব না, এমন আশাতীত স্বপ্নবিলাস সবাই করতে পারে না, কারণ সবাই তো আর ভালোবেসে কষ্ট সইতে চায় না। তাছাড়া হৃদয়ে লুকোনো ভালোবাসার অস্তিত্বের খোঁজ সচরাচর কয়জনই বা করে? তবে সেই অস্তিত্ব, সেই স্বপ্ন যদি এক নিমিষে গুড়িয়ে যায়, অন্তরের অন্তঃস্থলে থাকা মানুষটা যদি সবচেয়ে জঘন্য আর ঘৃণিত মানুষে পরিণত হয়, তাহলে ভুলটা কার? যে ভালোবেসেছিল সেই মানুষটার নিশ্চয়ই। তাই তো অরুও আজকাল নিজেকে অপরাধী ভাবে, ভালোবাসার দোষে অপরাধী। কিন্তু অরু যেটাকে একপাক্ষিক ভালোবাসা ভেবে বসে আছে, সেটা কি আদৌ ভালোবাসার অনুভূতি ছিল, নাকি নিতান্তই টিনেজ ফ্যান্টাসি? যদি তা নাই হবে, তবে নিখিলের বাইরে দ্বিতীয় পুরুষ হিসেবে কীর্তিকের কাছে আসাটা কেন এত রোমাঞ্চকর? কেন ডানা ঝাপটানো বন্য পাখির ন্যায় বেসামাল আর ব্যতিগ্রস্ত? আজ আবহাওয়াটা বেশ ভালো। মাথার ওপর তির্যক আলো ছড়াচ্ছে সূর্যকিরণ। তবুও প্রশান্ত মহাসাগরীয় বাতাসে ক্যালিফোর্নিয়ার আবহাওয়া বেশ ঠান্ডা। ঠান্ডা থাকা সত্ত্বেও অন্যান্য শীতল দিনের সাথে তুলনা করলে বলা যায় আজ গরম পড়েছে বেশ। নিয়ন সূর্যতাপ গায়ে মাখাতে মাখাতে রাস্তার ফুটপাত ধরে এলোমেলো পা ফেলে হাঁটছে অরু। পরনে লং স্কার্ট আর ডেনিম টপস, তার উপর পাতলা কালো কোট, হাতের ভাঁজে পোকেমন আঁকা কালো রঙের টোটো ব্যাগ। মাত্রই বাস ধরে হাসপাতাল থেকে ফিরেছে সে, আর এখন গন্তব্য কীর্তিকের জনমানবহীন শুনশান শহরতলি।
আজ প্রায় সপ্তাহখানেক পর বাইরের পৃথিবীর মুখ দেখল, তাও আপার জোড়াজড়িতে। গত এক সপ্তাহে ভার্সিটি যায়নি অরু, আর না তো যাওয়ার ইচ্ছে জেগেছে মনে। সারাদিন কক্ষবন্দী হয়ে থাকে বলে আজ জোর করেই অনু হাসপাতালে নিয়ে গিয়েছিল ওকে। মায়ের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে, আজকালের মধ্যেই অপারেশন হবে, আর তারপর হয়তো সবকিছু আবার আগের মতো হয়ে যাবে। অরু অনুর দুঃখের দিন ঘুচে যাবে। কিন্তু আদতে কি ঘুচবে ভেবে পায় না অরু। কি করেই বা পাবে? মাত্র কয়েক মাসের ব্যবধানে ওর হৃদয়টা যে ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছে। একটা জঘন্য চরিত্রের মানুষকে দিনের পর দিন অন্ধের মতো মনে মনে ভালোবেসে গিয়েছে ও, অথচ তার ওই নোংরা চোখের ভাষাটা অবধি বুঝতে পারেনি। ছি! নিজের উপর আরও একবার রাগের নদীতে জোয়ার এলো অরুর। ও যে কত বড় আহাম্মক সেটা ভেবে নিজেকেই নিজে হাজারটা চড় থাপ্পড় আর গালাগাল দিতে ইচ্ছে করছে ওর। অরু যখন হাজারটা দোষী সাব্যস্ত করে বারবার নিজেকেই নিজে কাঠগড়ায় দাঁড় করাচ্ছে, ঠিক তখনই রাস্তার বিপরীত পাশ থেকে জেব্রা ক্রসিং পার হয়ে ওর সামনে এসে দাঁড়ালো একজন। পুরো শরীর তার কালো দিয়ে আবৃত, এমনকি মুখটাও মাংকি টুপি দিয়ে আটকানো। চোখ দুটোতে হিংস্রতা জলজল করছে লোকটার। চোখ দেখেই বোঝা যাচ্ছে লোকটা বিশ্রীভাবে হাসছে। লোকটাকে দেখে ভাবনায় পড়ে গেল অরু। ওর মনে হচ্ছে এই চোখ দুটো এর আগেও কোথায় যেন দেখেছে ও। দেখেছে, কিন্তু এভাবে পথ আটকে দাঁড়ানোর মানে কি? নিজ ভ্রু কুঞ্চিত করে অরু বিরক্ত সুরে লোকটার উদ্দেশ্যে বলল, আপনি আবার কোন ক্ষেতের মূলা? এমনিতেই ভারী অশান্তিতে আছি, পথ ছাড়ুন তো। লোকটা বোধহয় অরুর কথা বুঝল না। বিদেশি হবে হয়তো, তাই ও ইংরেজিতে বলার চেষ্টা করল, হু আর ইউ? লোকটা জবাব দিল না। নিঃশব্দে নির্লিপ্ত কপট চোখ দুটো নিক্ষেপ করল নিজের হাতের দিকে। অরুও তার চোখ অনুসরণ করল, আর যা দেখল তাতে পিলে চমকে উঠল ওর। লোকটার কালো রঙের গ্লাভস পরা হাতে বেশ বড়সড় একটা ধারালো ছুরি। দেখে মনে হচ্ছে অরুকে আঘাত করার জন্যই অগ্রসর হচ্ছে তার হাতটা। কিন্তু কেন? আমেরিকার মতো একটা অচেনা অজানা দেশে অরুর মতো একটা তুচ্ছ 2 পয়সার মেয়ের সাথে কিসের এমন শত্রুতাই ভয়ানক লোকটার? সে যে শত্রুতাই হোক না কেন, আপাতত এই লোকটার থেকে পালিয়ে প্রাণে বাঁচাটা জরুরি, নয়তো এই শুনশান রাস্তায় ওকে বাঁচানো তো দূরে থাক, ওর লাশটাও খুঁজতে আসবে না কেউ। অজস্র কুণ্ডলি পাকানো দুশ্চিন্তারা ঘিরে ধরেছে অরুর মন মস্তিষ্ক। ভেতরের ভয়টা দলা পাকিয়ে গলায় আটকে এসেছে। অরু যেন শ্বাস প্রশ্বাস নিতেও ভুলে গিয়েছে। তবে ওর এসব ভাবনাকে প্রশ্রয় দিল না লোকটা, বরং তার আগেই ক্ষিপ্র গতিতে তেড়ে এসে ছুরিকাঘাত করতে অগ্রসর হল অরুর পানে। ঘটনাটা এতই দ্রুত ঘটছে যে কিছুই ঠাহর করতে পারল না অরু। লোকটা এগিয়ে আসতেই হিতাহিত জ্ঞান শূন্য হয়ে প্রাণপণে উল্টো দিকে দৌড় লাগাল ও। কিন্তু আশ্চর্যের বিষয় হল, লোকটা ওর পেছন পেছন দৌড়াচ্ছে না, বরং সাইকোপ্যাথদের মতো চাকু হাতে ধীরে ধীরে এগিয়ে আসছে। দেখে মনে হচ্ছে লোকটা জানে অরুর শেষ গন্তব্য কোথায়। একটানা দিক বিদিক দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে উঠেছে অরু। শেষমেশ আর দৌড়াতে না পেরে রাস্তার মাঝেই হাঁটুতে দুহাত ভর করে দাঁড়িয়ে পড়ল। হাঁপাতে হাঁপাতে অরু স্বস্তির স্বরে ভাবল, তার মানে এ যাত্রায় প্রাণে বেঁচে গিয়েছি। ঠিক তখনই ওর খুব কাছ থেকে ভেসে এলো একটা অচেনা অপ্রীতিকর কণ্ঠস্বর। লোকটা ঘড়ঘড়ে গলায় বলল, জেকের বেবি গার্ল, আই কাট ইউ। আচমকা এমন একটা ভয়াবহ আওয়াজ শুনে চমকে উঠে সামনে তাকালো অরু। দেখল তখনকার লোকটা ওর সামনেই, কিচ্ছু বদলায়নি। আগের মতোই বিশ্রী চাহনি দিয়ে ওর পানে তাকিয়ে আছে সে। হুট করে আবারও ওই লোকটাকে দেখে অকস্মাৎ লাফিয়ে উঠে পেছনের পিচ ঢালা রাস্তায় হুমড়ি খেয়ে পড়ে গেল অরু। শুষ্ক ঢোক গিলে চারপাশে চোখ বুলিয়ে বুঝতে পারল এতক্ষণ দৌড়াতে দৌড়াতে ঘুরে ফিরে গোলক ধাঁধার মতো আবার আগের জায়গাতেই ফিরে এসেছে ও। নিজের মূর্খামির ফলস্বরূপ আরও একবার ফেঁসে গেল অরু। আপা কত করে বলেছিল আমি এগিয়ে দিয়ে আসি, অথচ অরু শোনেনি। আর এখন সামনে মৃত্যু খেলা করছে ওর, এছাড়া তো কোনো উপায় নেই। লোকটা ধীরে ধীরে এগিয়ে আসছে অরুর দিকে। অরুকে যে উঠে দাঁড়িয়ে আবারও দৌড়ে পালাবে সেই শক্তি নেই ওর শরীরে। উল্টে হাত পা কণ্ঠ সব কিছু রোধ করে রেখেছে এক অজানা আতঙ্ক। অরুকে ভয় পেতে দেখে লোকটা খিকখিক করে হেসে বলল,
অ্যান্ড আইল কিল ইউ প্রিন্সেস। অরু এবার ঠোঁট চেপে ডুকরে কেঁদে উঠল। কাঁদতে কাঁদতেই দুহাতে ভর করে পেছাতে লাগল কুচকুচে পিচ ঢালা রাস্তা ধরে। তবে লোকটার গতিবেগ ছিল দ্বিগুণ। সে এতক্ষণে ওর খুব কাছে এসে দাঁড়িয়ে পড়েছে। মাথাটা এদিক ওদিক কাত করে ঘাড় ফুটিয়ে তীব্র আক্রোশে উদ্যত হয়েছে অরুকে ছুরিকাঘাত করার জন্য। লোকটার পরবর্তী পদক্ষেপের কথা ভেবেই অরু চোখ দুটো খিঁচে বন্ধ করে ফেলল। এই মুহূর্তে প্রিয়জনের মুখগুলো ভাসছে ওর মানসপটে। মা, আপা, আর তো কেউ নেই। অথচ মানসপট জুড়ে দুটো নয়, বরং তিনটে মুখ ভেসে উঠছে। মা, আপা আর সবশেষে জায়ান কীর্তিক চৌধুরী, ওর স্টেপ ব্রাদার, যে ওকে সবসময় তুচ্ছ-তাচ্ছিল্য করে, সবার কাছে বাড়ির চাকর হিসেবে পরিচয় দিয়ে বেড়ায়, ওর গায়ে হাত তোলে, ওকে শীতের রাতে ঘর থেকে বের করে দেয়, মাঝ রাস্তায় গাড়ি থেকে নামিয়ে দেয়, হুটহাট রেগে গিয়ে সবার সামনে অপমান করতেও দুবার ভাবে না। অথচ এই মুহূর্তে হৃদয়টা তাকে ঘৃণা করতে চাইছে না। মনে হচ্ছে কীর্তিক নিজেকে ঠিক যতটা খারাপ প্রমাণ করতে চায়, ততটাও খারাপ সে না। নয়তো তিতো হয়ে যাওয়া হৃদয়টা তাকেই স্মরণ করছে বারবার, তাও এমন একটা মুহূর্তে। ক্ষণিটির জন্য হলেও মনে হচ্ছে আজ কীর্তিক থাকলে ওকে এতটা বিপদে পড়তে হতো না। কোনো না কোনোভাবে ঠিক বাঁচিয়ে নিত সে। অরু সেই কখন থেকে আজগুবি চিন্তায় বিভোর, অথচ লোকটা ওকে আঘাত না করে চুপচাপ দাঁড়িয়ে আছে, তা কি করে হয়? কপালের উপর তরল জাতীয় কিছু অনুভব হতেই ভাবনার সুতো ছিঁড়ে যায় অরুর। জিনিসটা কি তা দেখার জন্য হাত দিয়ে কপালটা স্পর্শ করে সেটা চোখের সামনে এনে ধীরে ধীরে চোখ খুলল। দেখল ওর হাত ভর্তি তরতাজা রক্ত। তাহলে কি লোকটা ওকে আঘাত করেছে? কই ব্যথা লাগলো না তো? নাকি ইতিমধ্যে ইহলোক ত্যাগ করেছে অরু? ব্যাপারটা ঠিকভাবে আন্দাজ করার জন্য আচমকা মাথা তুলে চাইল অরু। আর যা দেখল তাতে ওর দম আটকে যাওয়ার উপক্রম হল। বিশ্বাস করতেও খানিকক্ষণ কষ্ট হলো, কিন্তু চোখের সামনে ঘটে যাওয়া ঘটনা তো আর মিথ্যে হতে পারে না। তাই চোখে কয়েকবার পলক ফেলে আবারও খেয়াল করে তাকালো। দেখল ওই ধারালো ছুরিটাকে নিজ হাতে মুষ্টিবদ্ধ করে রেখেছে কীর্তিক। এত জোরেই সেটাকে চেপে ধরেছে যে কীর্তিকের হাত কেটে টুপটুপ করে রক্ত অরুর কপাল আর নাক বেয়ে চুইয়ে চুইয়ে পড়ছে। কারণ ওই লোকটা আর কীর্তিকের মাঝখানে বসে আছে অরু। ক্ষণেকের মধ্যে কীর্তিকের ঝরে পড়া রক্তে অরুর জামা কাপড়ও রক্তরঞ্জিত হয়ে উঠেছে। তবুও ছুরি কিংবা ওই মুখ ঢাকা ছদ্মবেশী লোকটাকে কিছুতেই ছাড়ছে না কীর্তিক। এক পর্যায়ে অরু সচকিত হয়ে উঠে দাঁড়িয়ে কীর্তিকের ছুরি চেপে ধরা হাতটা টানতে শুরু করল। আর্তনাদ করে কাঁদতে কাঁদতে বলল, কি করছেন? এটাকে ছাড়ুন, আপনার হাত কেটে যাচ্ছে তো। কীর্তিকের অরুর কথায় কান নেই একটু। ও তো ওই লোকটার মুখোশ উন্মোচনে ব্যস্ত। এক পর্যায়ে টানতে কানতে লোকটার মাংকি টুপিটা খুলেই ফেলল কীর্তিক। এভাবে নিজের ছদ্মবেশ খুলে যেতেই লোকটা নিজের ছুরি আর টুপি ফেলে রেখেই দুহাতে মুখ ঢেকে তড়িৎ গতিতে দৌড়ে পালাল। লোকটা পালিয়ে যাচ্ছে দেখে কীর্তিক তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করল সেদিকে। মনে হচ্ছে ও আজ লোকটাকে ধরেই ছাড়বে। কিন্তু শেষক চিন্তার ইতি ঘটিয়ে অরু ওর হাত টেনে ধরে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আমার ভয় করছে, যাবেন না দয়া করে। কীর্তিকের পূর্ণ দৃষ্টি এবার অরুর দিকে চলে গেল, যে এই মুহূর্তে ওর রক্তে মাখামাখি হয়ে দাঁড়িয়ে আছে। রক্তে ভেজা অরুকে দেখে কীর্তিকের চোখ জ্বলে উঠল। কপালে তৈরি হল দুশ্চিন্তার কয়েকখানা ভাঁজ। ও দ্রুত হাতে অরুর বাহু চেপে ধরে এদিক ওদিক ঘুরিয়ে দেখতে দেখতে আহত সুরে শুধল, কোথায় লেগেছে তোর? এত রক্ত কেন? অরু কাঁদতে কাঁদতে বিস্ময়ে বিমূর্ত হয়ে জবাব দিল, এগুলো আপনার রক্ত, হাত কেটে গিয়েছে আপনার, ভুলে গেলেন? অরুর কথায় কীর্তিক স্বস্তিলি নিঃশ্বাস ছেড়ে ওকে হুট করেই বুকে চেপে ধরে বলল, ওহ থ্যাঙ্কস গড। এবার আর দূর থেকে নয়, কীর্তিকের শরীরের স্যান্ডেলউড পারফিউমের মারাত্মক পুরুষালী গন্ধটা খুব কাছ থেকে এসে সুরসুরি দিল অরুর নাকে। তবেও আপাতত এসব কিছু ভাববার মতো মানসিক অবস্থায় নেই। তাই কীর্তিকের বাহুতে আগলে ধরাটা নিতান্তই স্বাভাবিক আর আন্তরিকতার চোখেই দেখল অরু। অরুকে পাঠিয়ে দিয়ে সারা দিন হাসপাতালেই ছিল অনুর। আজ আর পার্ট টাইমেও যাওয়া হয়নি ওর। খুব শীঘ্রই অপারেশন হবে মায়ের। অনুর জন্য এই মুহূর্তে হাসপাতালেই থাকাটা খুব জরুরি। তাই অনু ভেবেছে পার্ট টাইম থেকে কয়েকদিন ছুটি নিয়ে পুরো সময়টা হাসপাতালে কাটাবে ও। এখন সন্ধে রাত, অনু কেবলই হাসপাতাল থেকে বেরিয়েছে। সারাদিন কিছু না খাওয়ার দরুন শরীরটা বড্ড ক্লান্ত লাগছে ওর। হাসপাতাল থেকে কিছু দূর হাঁটলেই একটা গ্রোসারি শপ পাওয়া যায়।
অনু হাঁকতে হাঁটতে গ্রোসারিতে গিয়ে কিছু খাবার কিনে নিল। তারপর গিয়ে বসল রাস্তার পাশের একটা খালি বেঞ্চিতে। সেখানে বসেই খেতে আরম্ভ করল শুকনো খাবারগুলো। ওর মনটা আজ বড্ড ফুরফুরে, সেই সাথে ভেতরটাও হালকা লাগছে কয়েক গুণ। মনে হচ্ছে এতদিনের কষ্ট, পরিশ্রম, ত্যাগ কোনোটিই বিফলে যায়নি। অবশেষে সবকিছু ঠিকঠাক হওয়ার দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছে ওরা। হাতে থাকা বাবলটিতে একটা লম্বা সিপ টেনে মুচকি হেসে অনু আনমনে বলে উঠল, আপনাকে খুব মিস করছি প্রত্যয় সাহেব। তারপর আবারও একটা লম্বা সিপ। তবে এবার অনু চায়ের সিপ নিয়েছে ঠিকই, কিন্তু সেটা আর গলা থেকে নামাতে পারল না। তার আগেই ওর দৃষ্টিগোচর হল অনাকাঙ্ক্ষিত এক দৃশ্য। গ্রোসারি শপের সামনেই প্রত্যয় একটা মেয়ের সাথে দাঁড়িয়ে আছে। ওর হাতেও দুটো বাবল টিয়ের জার। মেয়েটার ভাবভঙ্গিমা এমন যেন এক্ষুনি লাফ দিয়ে কোলে উঠে পড়বে প্রত্যয়ের। অনু বড্ড আত্মসম্মানী। এক নজর দেখেছে বলে সারাক্ষণ হ্যাংলার মতো তাকিয়ে তাদের কাণ্ডকারখানা দেখবে, এতটাও নির্লজ্জ মেয়েও নয়ও। তাই প্রত্যয়ের চোখ এদিকে আসার আগেই অনু হাঁটা দেয় উল্টো পথে। হাঁটার সময় রাস্তার পাশের ডাস্টবিনে ছুঁড়ে মারে হাতে থাকা বাবলটি ভর্তি জারটাকে। অনুর মতে এটা বাড়াবাড়ি নয়, এটাই ওর আত্মসম্মান, যাও খুব সহজে খেলার জন্য কারোর হাতে তুলে দেবে না। যদিও প্রত্যয়কে সেটা তুলে দেওয়ার জন্য ব্যতিব্যস্ত হয়ে উঠেছিল হৃদয়টা, তবে এখন মনে হচ্ছে সেটা নিতান্তই ভুল সিদ্ধান্ত হতো। অন্যান্য দিনের মতো আজও হলরুমের কাউচে বসে নিজের ক্ষত সারাতে বসেছে কীর্তিক। তখন ওরু খেয়াল করেনি কীর্তিক আগে থেকেই আহত ছিল। ওর দু পা, কপালের কিছুটা অংশ সবখানি রক্তাক্ত ক্ষত ছিল। সেই সাথে বাইকার লেদার জ্যাকেটটাও ছিল ছেঁড়া। জামাকাপড় পাল্টে নিজেকে পরিষ্কার করে মাত্রই নিচে এসেছে অরু। আপা বাড়িতে ফেরেনি। বিকেলের ঘটনার পর থেকেই ভেতরে অজানা আতঙ্ক যেন জেকে বসেছে দ্বিগুণ আড়ে। রুমের মধ্যেও একা একা থাকতে কেমন যেন গা ছমছম করছে ওর। তাই তো রুমের কাজ সেরে দ্রুত নিচে নেমে এসেছে অরু। কীর্তিক আজও ফার্স্ট এইড নিয়ে বসে আছে, তবে ওর মুখভঙ্গি কেমন যেন অন্যরকম। নিজের শরীরে এত এত ক্ষততে কোনরূপ খেয়াল নেই ওর। মনে হচ্ছে কোনো কিছু নিয়ে গভীর চিন্তায় ডুবে আছে কীর্তিক। অরু সেদিনের মতো করে কীর্তিকের কাছে গিয়ে আগ বাড়িয়ে বলল, দিন, আমি ট্রিট করে দিচ্ছি। হঠাৎ অরুর আওয়াজে ধ্যান ভাঙে কীর্তিকের। ও বিরক্ত হয়ে বলল, তুই পারবি না, যা তো নিজের কাজ কর গিয়ে। অরু পাত্তা দিল না ওর কথায়। উল্টে গিয়ে বসল কীর্তিকের পায়ের কাছে। মিঝেচে বসে তুলার মধ্যে অ্যান্টিসেপটিক লাগিয়ে কীর্তিকের হাঁটুর ওপর চেপে ধরতে চোখ দুটো খিঁচে বন্ধ করে নিল কীর্তিক। তবে মুখ দিয়ে একটা টু শব্দ বের হল না ওর। ওরও বিরক্ত হল। লোকটার অনুভূতি বলে কিছু নেই নাকি? ও কেন যেন ধূর্ততা অবলম্বন করল। হুট করেই হাতের তুলোটা আরও শক্ত করে চেপে ধরল কীর্তিকের ক্ষতস্থানে। এবারও চুপচাপ, নির্বিকার সে। শুধু চোখ বুঝেই হাসকি স্বরে বলল, আমাকে ব্যথা দিয়ে শান্তি পাস? সঙ্গে সঙ্গে থেমে গেল অরু। তার মানে কীর্তিকেরও ব্যথা লাগে, শুধু মুখে প্রকাশ করে না। ও পুনরায় অ্যান্টিসেপটিক লাগাতে লাগাতে বলল, কি করে ব্যথা পেলেন? কীর্তিক নির্বিকারভাবে জবাব দেয়, জাস্ট আ মাইনার বাইক অ্যাক্সিডেন্ট। অরু অবাক হয়ে বলল, বাইকে আপনার এত আসক্তি, এত ব্যথা পাওয়ার পরেও বাইক রাইডিং ছাড়েন না? কীর্তিক ঠোঁট কামড়ে একটু হেসে বলল, তোর থেকে বহুগুণ কম। তাহলে ভাব, তোকে কিভাবে ছাড়ি। পায়ের ক্ষতগুলোতে অনটাইম ব্যান্ডেজ লাগিয়ে দিয়ে কীর্তিকের পাশে বসে ওর হাতটা দেখতে দেখতে অরু বলল, কি বললেন? শুনিনি। কীর্তিক এড়িয়ে গিয়ে বলল, নাথিং। আমি যখন কথা বলি তখন কান কথায় থাকে তোর। অরু ঠোঁট উল্টে বলল, আমি ভাবছি হাতের ক্ষতটা অনেক গভীর, এটা আমি কিভাবে ব্যান্ডেজ করব? দেখে তো মনে হচ্ছে সেলাই লাগবে। কীর্তিক নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে বলল, না পারলে দূরে সর। নিজেই তো পাকনামি করে এসেছিস সাহায্য করতে, এখন বলছিস পারবো না? আমি বলেছিলাম আসতে। অরু দীর্ঘশ্বাস ছেড়ে কীর্তিকের হাতটা আবারও টেনে নিয়ে সেখানটায় ব্যথানাশক লাগাতে লাগাতে বলল, আপনি এমন কেন? কীর্তিক ভ্রু কুঁচকে শুধল, কেমন আমি? অরু মুখ ফুলিয়ে বলল, ঝগড়ুটে, তিলকে তাল বানিয়ে ফেলেন। আপনার বউয়ের কপালে দুঃখ আছে। অরুর কথায় কীর্তিকের ঠোঁট বাঁকা হাসিতে প্রশস্ত হয়। তারপর হুট করেই চোখ মুখ কুঁচকে সামনের মনিটরের দিকে দৃষ্টি নিক্ষেপ করে কীর্তিক বলল, ঠিকই বলেছিস, আমার কথা না শুনলে তোর কপালে অনেক দুঃখ আছে। অরু বুঝতে না পেরে বলল, হ্যাঁ সে তো জানি, আপনি কীর্তিককুঞ্জের ছোট সাহেব কিনা, দুঃখ তো থাকবেই। আচ্ছা, তখন হঠাৎ ছুরিটা চেপে ধরতে গেলেন কেন শুনি? সরাসরি অরুর চোখের দিকে তাকিয়ে বলল,
চেপে না ধরলে তোর আঘাত লাগত। কীর্তিকের হাতের ক্ষতটা অনেক বেশি গভীর। অরুর ভেতর ভেতর অনুশোচনা হচ্ছে, ওর জন্যই আজ এমনটা হয়েছে। তাই ও কীর্তিকের ক্ষতস্থানে হালকা ফু দিয়ে অ্যান্টিসেপটিক লাগাতে লাগাতে নরম সুরে শুধল, বেশি ব্যথা লাগছে? নিজের শরীরটাকে কাউচের ওপর ছেড়ে দিয়ে কীর্তিক চোখ বন্ধ করে বলল, এখন কম লাগছে। মাঝরাত চলমান। দিনের আলো শেষ হতেই তাপমাত্রা নেমে গিয়ে চারিপাশে কনকনে শীতল হাওয়া বইছে। অনু আর অরু বোধহয় গভীর ঘুমে আচ্ছন্ন, অথচ ছাদ বারান্দায় এখনও টিমটিম করে ফেয়ারি লাইট জ্বলছে। সেখানে গোল হয়ে বসে আছে অর্ণব, সায়ার আর এলিসা। কীর্তিক ওদের থেকে খানিকটা দূরে দাঁড়িয়ে সিগারেটের ধোঁয়া ছাড়তে ব্যস্ত। ওরা সবাই সারা রাত ধরে কিছু একটা পরামর্শ করছে। অর্ণব কোলের ওপর ল্যাপটপ নিয়ে এখনও কি যেন করছে। এলিসা দমে গিয়ে অর্ণবকে বলল, তুই কবে এসব বন্ধ করবি অর্ণব? অর্ণব ভ্রু কুঞ্চিত করে বলল, বন্ধ করব মানে? তোর বাবাকে ওরা আটকে রেখেছে, ভিডিও প্রুফ পাঠিয়েছে। তুই না গেলে ওরা তোর বাবাকে মেরে ফেলবে। আর তুই ভাবছিস তোকে আমরা ওই রিস্কি জায়গায় একা যেতে দেব? পাশ থেকে সায়ার বলল, আচ্ছা, আমরা পুলিশকে কেন বলছি না? অর্ণব দাঁত কিরমির করে বলল, গর্ধব, পুলিশকে জানালে এলিসাও ফেসে যাবে। তাছাড়া ক্লাবটা ইউএসএর নয়, থাইল্যান্ডের। ওদের বাগবিতণ্ডার মাঝে কীর্তিক না ঘুরেই শীতল গলায় বলল, অর্ণব, প্রাইভেট জেট বুক কর। অরুর ফ্লাইট ফোবিয়া আছে, ওকে নিয়ে বিজনেস ক্লাসে যেতে পারব না। আশ্চর্যের শেষ সীমানায় গিয়ে সায়ার, অর্ণব আর এলিসা সবাই একই সুরে চেঁচিয়ে উঠল, অরু? ধনুকের ছিলার মতো এক ভ্রু উঁচু করে কীর্তিক জবাব দিল, ইয়েস, অরু। সায়ার ব্যতব্যস্ত হয়ে বলল, লাইক সিরিয়াসলি জেকে? আমরা একটা মিশন নিয়ে থাইল্যান্ড যাচ্ছি, আর তুই সেখানে বিপদের মধ্যে অরুকে নিয়ে যাবি? কীর্তিক দৃঢ় কণ্ঠে বলল, আমি যেখানে থাকব সেখানে অরুর কোনো বিপদ নেই। এলিসা অবাক হয়ে শুধাল, কিন্তু হঠাৎ অরুকে এভাবে? কীর্তিক সিগারেটের শেষ অংশটা পায়ে পিষ্ট করে দাঁত চেপে বলল, ইয়েস্টারডে সামওয়ান ট্রাইড টু অ্যাটাক হার। এবারও সবাই তারস্বরে বলে উঠল, কি? কীর্তিক হ্যাঁ সূচক মাথা মারিয়ে বলল, ঠিকই শুনেছিস। কাল ওই বাস্টারটার ভাগ্য ভালো ছিল যে আমি উইক ছিলাম। তবে চিন্তা নেই, খুব শিগগিরই নিজ কর্মফল ভোগ করবে সে। কিন্তু এই মুহূর্তে আমি অরুকে একা রেখে দেশের বাইরে গিয়ে কিছুতেই নিশ্চিন্ত থাকতে পারব না। এলিসা চিন্তিত হয়ে বলল, কিন্তু অনু? ওর উপর কোনো অ্যাটাক আসবে না তার কি গ্যারান্টি? এলিসার প্রশ্নের জবাবে কীর্তিক বলল, অনুর জন্য চিন্তার কারণ নেই, কারণ ও বেশিরভাগ সময় হাসপাতালেই থাকে। তাছাড়া প্রত্যয় থাকতে অনুর সাথে খারাপ কিছু হওয়ার চান্স নেই। এতক্ষণ পর সায়ার উচ্ছ্বসিত হয়ে বলল, ভালোই হবে, তোরা তোদের মিশন ফিশন শেষ করবি, সেই ফাঁকে আমি আর অরু একটু ব্যাংককের সমুদ্রবিলাস সেরে আসব। নট আ ব্যাড আইডিয়া। তৎক্ষণাৎ ওর পশ্চাৎ দেশ বরাবর লাথি মেরে কনকনে বরফ শীতল ঠান্ডা পানিতে ফেলে দিয়ে ঠোঁটের কোণে একটা কপটতা মিশ্রিত হাসি ঝুলিয়ে কীর্তিক বলল, নো চান্স ব্রো, শি ইজ মাইন। আমেরিকার আবহাওয়া মানি আধুনিক ভাষায় মুড সুইং। এদেশে আলাদা করে বর্ষা মরশুম নামে কিছু নেই বলে পুরো বছরের যখন তখনই প্রকৃতি ধারণ করে তীব্র বর্ষারূপ। বিশেষ করে শীতে প্রকাণ্ড কুয়াশা আবৃত ধরণীকে আরও খানিকটা শীতল কনকনে ঠান্ডা জলে ভিজিয়ে দিতে নেমে আসে এক পশলা ঝুমবৃষ্টি। আজও তেমন করে অপ্রত্যাশিতভাবেই প্রকৃতিতে হানা দিয়েছে তীব্রকার বর্ষাকাল। সকাল সকাল তো ভালোই রোদ উঠেছিল, আর এখন দিনের আকাশ মেঘে ঢেকে ঢুকে সন্ধে রাতে পরিণত হয়েছে। জানলার কাঁচ গলিয়ে বৃষ্টির ছাট এসে আছড়ে পড়ছে রুমের মেঝেতে। অনু হাতের কাজ রেখে দ্রুত এগিয়ে গিয়ে জানালার কাঁচটা পুরোপুরি টেনে দিল। এখন ঠান্ডাও কম লাগছে খানিকটা। সেই কখন থেকে অনুর ডাকাডাকির ফলস্বরূপ এতক্ষণে উঠে গিয়ে রোবটের মতো সকালের কাজগুলো সেরে নিল অরু। খানিক বাদে ফোলা ফোলা চোখ নিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে এসে ঘ্যান ঘ্যান করে অনুকে উদ্দেশ্য করে বলতে লাগল,
কি দরকার আপা? আমি যেতে চাই না ওনাদের সাথে। তুই কেন অযথা জামাকাপড় গোছাচ্ছিস? অরুর জামাকাপড়গুলো গুছিয়ে সযত্নে ট্রলি ব্যাগে রাখতে রাখতে অনু বলল, যেতে চাস না মানে? সারাদিন তো ঘরে মনমরা হয়ে বসে থাকিস। ভার্সিটিতেও যাচ্ছিস না কিছুদিন ধরে। আমার তো আর তোকে নিয়ে ঘুরতে যাওয়ার সময় হয়ে ওঠে না। তার চেয়ে বরং কীর্তিক ভাইয়াদের সাথে ঘুরে আয়, মন ভালো হয়ে যাবে। তাছাড়া কীর্তিক ভাইয়ার মেয়ে বান্ধবী, কি যেন নাম? অরু ঘাড় ঘুরিয়ে জবাব দিল, এলিসা আপু। অনু হাসি মুখে বলল, হ্যাঁ, উনি তো তোকে অনেক আদর করে। তাহলে তো চিন্তা কিসের? নিজের অলস শরীরটাকে বিছানায় ছেড়ে দিয়ে অরু বলল, আমি এখন বড় হয়ে গিয়েছি আপা। কারো আদর করা না করা নিয়ে আমার কোনো সমস্যা নেই। অনু সবকিছু ঢুকিয়ে লাগেজে চেন লাগাতে লাগাতে বলল, তাহলে অযথা যাব না বলে কেন ঢং করছিস? দেখ অরু, আগামী কয়েকদিন হাসপাতালে অনেক ব্যস্ত থাকব আমি। ঠিকমতো বাসায় আসতে পারবো কিনা সন্দেহ। তার চেয়ে বরং তুই এই ফাঁকে ঘুরে আয়। এসে দেখবি আমাদের মায়ের অপারেশন সাকসেসফুল। তাছাড়া কীর্তিক ভাইয়া তো বলেছে তারা ঘুরতেই যাচ্ছে। অরু মুখ ফুটে আর জবাব দিল না, শুধু মনে মনে ভাবল, সমস্যাটা তো ওই কীর্তিক ভাইয়াকে নিয়েই। সে তো এলিসা আপু টাপু কাউকে মানে না, আর এখন এত দূরে তার সাথে গেলে তো মাথার উপর উঠে তাণ্ডব নৃত্য চালাবে। কথার মাথায় ওঠাবে আর বসাবে, সারাক্ষণ অর্ডার আর হুকুম। এসব আমি একদম নিতে পারি না। অনু নরম সুরে শুধালো, কিরে, কি ভাবছিস? ঘুরে আয়, এতে তোরই লাভ। আমার সুযোগ থাকলে তো আমিও যেতাম। তাছাড়া মা সুস্থ হয়ে গেলে তো আবার আগের মতো জীবন কাটাতে হবে। তুই তো জানিস মা ঘোরাঘুরি একদম পছন্দ করেন না। অনুর কথায় অরু হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে দু হাতে ওর গলা জড়িয়ে ধরে বলল, তুই বেস্ট আপা। ইস, তুই যদি আমার মা হতিস। অনু অরুর দু হাতের ওপর নিজের হাত রেখে বলে, হয়েছে, আর তেল দিতে হবে না। এখন দ্রুত রেডি হয়ে নে। কীর্তিক ভাইয়া ভার্সিটিতে গেছে, সেখান থেকে ফিরে তোকে পিক করে সোজা এয়ারপোর্ট যাবে। কয়েক মুহূর্ত কথা থামিয়ে আবারও সচকিত নয়নে অনু বলল, কিরে, তুই একটা জিনিস খেয়াল করেছিস অরু? কি জিনিস? অনু আশাবাদী কণ্ঠে বলল, কীর্তিক ভাইয়া বোধহয় এত বছর পর অবশেষে আমাদের বোন হিসাবে মেনেই নিয়েছে। না হলে তোকে সাথে করে ঘুরতে নিয়ে যাওয়ার কথা কেন বলবে? অরু নিজ পায়ে স্লিপার পড়তে পড়তে বলল, সে আমি জানি না, বাদ দে তো ওনার কথা। এই ভালো এই খারাপ। কই, কোনোদিন তো বলতে শুনিলাম না, অরু বোন আমার, এদিকে আয়। ওসব করু না, বুঝেছিস? অরুর কথার পাছে অনুর বুক চিরে বেরিয়ে আসে অজানা দীর্ঘশ্বাস। অরু উঠে নিয়ে জানালা গলিয়ে বাইরের বৃষ্টি ভেজা তক্তকে রাস্তায় দৃষ্টি নিক্ষেপ করল। তৎক্ষণাৎ মনে পড়ে গেল কয়েকদিন আগে ঘটে যাওয়া সেই ভয়ানক গা ছমছমে ঘটনার কথা। সেদিন কীর্তিক সময়মতো না এলে কি হয়ে যেত? ভাবলে এখনও শরীরে সবকটা লোমকূপ দাঁড়িয়ে যায় অরুর। আচ্ছা, সেদিনের সবটাই কি কীর্তিকের করুণা ছিল, নাকি অন্য কিছু? অন্যকে করুণা দেখাতে গিয়ে মানুষ কোনোদিনও কি নিজেই আঘাতপ্রাপ্ত হয়? উত্তর জানা নেই অরুর। চোখের সামনে কালো মার্সিডিসটা দেখেই অরুর ভাবনার সুতোতে টান পড়ে। তার মানে কীর্তিক চলে এসেছে। ওদিকে অরু এখনও রেডি না হয়ে আকাশ পাতাল কল্পনায় বিভোর। আনমনা মেয়ে একটা। খারাপ আবহাওয়া আর ঝুম বৃষ্টির মাঝেই ইউএসএ ছেড়েছে ওদের প্রাইভেট জেটটা। তবে ভৌগোলিক দূরত্ব বৃদ্ধি পেতেই ধীরে ধীরে আবহাওয়া ঠিক হয়ে গিয়েছে এখন। সেই সন্ধে রাত থেকেই নিজ কেবিনে পড়ে পড়ে ঘুমাচ্ছে অরু। এছাড়া অবশ্য করার কিছুই নেই ওর, কারণ চোখ খুললেই কেমন মাথা চক্কর দিয়ে ওঠে, পেট থেকে উগড়ে বেরিয়ে আসে সব খাবার। অরুর মতে সবার সামনে বমি করে ভাসিয়ে নিজের মান সম্মান খোয়ানোর চেয়ে ঘুমিয়ে থাকাই শ্রেয়, তাতে যে যা ভাবে ভাগুক। তখন মাঝরাত, আর একটু পরেই থাইল্যান্ডের ব্যাংকক শহরে ল্যান্ড করবে ওরা। অরু সারা রাত ঘুমিয়ে কাটালেও ওরা চারজনের একজনও ঘুমোয়নি। সবাই মিলে রাত জেগে একটা বড়সড় প্রি প্ল্যান তৈরি করেছে ওরা। মাঝরাত্রিরে নিজেদের মধ্যে আলোচনা শেষ করে কীর্তিক এসেছে অরুকে এক নজর দেখার জন্য। অরুর কেবিনের দরজাটা হাট করে খোলা ছিল, যার ফলে নক করতে হয়নি, আর কীর্তিক সোজা ঢুকে গিয়েছে ভেতরে। অরু তখন গভীর ঘুমে আচ্ছন্ন। ডিম লাইটের নীল আলোতে আজও ওর সুন্দর লতানো শরীরটা দৃশ্যমান। ইলোমেলো হয়ে ঘুমোনোর দরুন পায়জামা উঠে আছে হাঁটুর কাছে। মোমের মতো সুন্দর পা দুটোর একটাতেও নুপুর নেই। কি করে থাকবে? সেটা তো বহু আগেই পার্টিতে গিয়ে হারিয়ে ফেলেছে অরু। পায়ের দিক থেকে চোখ সরে গিয়ে কীর্তিকের দৃষ্টিগোচর হল অরুর মেদহীন দুধে আলতা বর্ণের লতানো পেট। পেটের মাঝখানে সেই কুচকুচে কালো তিল। দেখলে মনে হবে অরুর নারী দেহের সৌন্দর্য বৃদ্ধির জন্যই তার এমন মাঝ বরাবর অবস্থান।
ঘোর লাগা চোখে খানিকক্ষণ ওই তিলটার দিকে একদৃষ্টে তাকিয়ে নীরবে ঝুস্কো ঢোক গিলল কীর্তিক। কোনো এক অজানা সংযমের কারণে ওর হাত দুটো মুষ্টিবদ্ধ হয়ে আছে। শীত নিয়ন্ত্রিত কেবিনের মধ্যেও ঘেমে যাচ্ছে শরীরটা। কীর্তিকের পরনে ছিল ব্ল্যাক টি শার্ট আর ট্রাউজার, হাতে ক্রোকোডাইল স্কিনের ব্ল্যাক বেল্ট ঘড়ি। জিভ দিয়ে অধর যুগল ভিজিয়ে এসির পাওয়ার আরও খানিকটা বাড়িয়ে দিল ও। না, তবুও ঠান্ডা লাগছে না। ওদিকে প্রচণ্ড ঠান্ডা পেয়ে অরুণ নড়াচড়া করে আরও খানিকটা গুটিসুটি মেরে শুয়েছে। এবার শুধু পেট নয়, পেট পিঠ দুটোই দৃশ্যবান। উন্মুক্ত ফর্সা পিঠে ছড়িয়ে ছিটিয়ে আছে রেশমের মতো লম্বা চুলগুলো। কীর্তিক নিজের অবাধ্য বাসনাগুলোকে বারবার মাথা থেকে দূর করতে চাইছে। মনটাকে রামধমক দিয়ে বারবার বলছে, ওর পেটের দিকে নয়, ওর মুখের দিকে তাকা। কি ইনোসেন্ট, মায়াময় ঘুমন্ত মুখটা। অথচ চোখ দুটো আটকে আছে ধবধবে ফর্সা পেটে। ইচ্ছে করছে সেখানটায় আঙুল ঘুরিয়ে হাজারটা আঁকিবুকি করতে, কিন্তু তা তো সম্ভব নয়। কীর্তিক খারাপ, রগচটা, বদমেজাজি হতে পারে, তবে ক্যারেক্টারলেস কিংবা মেয়েবাজ ছিল না কোনো কালেই। ওর হৃদয়ে কি অরুর প্রতি এই অবাধ্য অনুভূতিগুলো কাজ করা নিতান্তই স্বাভাবিক। তবে এসব অদম্য অনুভূতিকে এই মুহূর্তে প্রশ্রয় দেওয়াটা ঠিক হবে না মোটেই। তাই ঘুমন্ত অরু থেকে চোখ ঝাড়া দিয়ে দ্রুত ওর কেবিন ত্যাগ করে কীর্তিক। অতঃপর মনোসংযোগ অন্যদিকে ঘোরানোর জন্য কেবিনের বাইরে চলে গিয়ে বসে পড়ে ল্যাপটপ নিয়ে। কিন্তু এ কি, ল্যাপটপে একটু আগের দৃশ্য ভাসমান। কীর্তিক তৎক্ষণাৎ ঠাস করে ল্যাপটপ বন্ধ করে ঘাড় ঘুরিয়ে তাকালো ছোট্ট জানলা ভেদ করে তিমিরে ঢাকা আকাশপানে। তখনই একজন কেবিন ক্রু এসে খুবই নমনীয় সুরে শুধল, স্যার, ঘণ্টাখানেকের মধ্যেই ল্যান্ড করব আমরা। কোনো কোল্ড ড্রিঙ্কস অথবা স্ন্যাক্স খাবেন? কীর্তিক অবচেতন মনে বিড়বিড় করে বলল, পেট। কীর্তিকের কথাটা ঠিক বোধগম্য হল না লোকটার, তাই তিনি পুনরায় জিজ্ঞেস করলেন, ইয়ে মানে স্যার, কি খাবেন? কীর্তিক বিরক্ত হয়ে জানলা থেকে চোখ সরিয়ে বলল, বিরললাম তো পেট খাব। কীর্তিকের জবাবে লোকটা ভ্যাবাচাক্কা খেয়ে ওর দিকে আশ্চর্য দৃষ্টি নিক্ষেপ করে দাঁড়িয়ে আছে। লোকটার কিং কর্তব্য বিমূঢ় চাহিনি দেখে এতক্ষণে কীর্তিকেরও বোধগম্য হল যে ওর জিভ স্লিপ কেটে ভুল জায়গায় ভুল কথা বলে ফেলেছে। আর এই মুহূর্তে এমন একটা কথা বলায় কেমন যেন অস্বস্তিও হচ্ছে ওর নিজের। তাই তাড়াহুড়ো করে বলল, কিছু নেব না, ইউ ক্যান গো। লোকটা বউ করে সম্মান জানিয়ে দ্রুত চলে যেতেই কীর্তিক দু হাতে নিজের চুল টেনে কটমটিয়ে অস্পষ্ট সুরে বলল, তোর জন্যে কবে যেন আমি সত্যি সত্যি পাগল হয়ে যাই অরু। দুনিয়াতে আর মানুষ পেলি না, তোকে আমার স্টেপ সিস্টারই হতে হলো। না পারছি তোকে ধরতে, না পারছি ছাড়তে। ল্যান্ডিংয়ের পর আরও ঘণ্টাখানেক গাড়ির পথ অতিক্রম করে ভোর রাতের দিকে হোটেলে এসে পৌঁছল ওরা 5 জন। এটা হোটেল কম রিসোর্ট বেশি মনে হচ্ছে। পাহাড়ের চূড়ায় অবস্থিত এই রিসোর্টের বিশাল জানালা দিয়ে চাইলে স্পষ্ট চোখে সি বিচ দেখা যায়। সেই সাথে অপার প্রাকৃতিক সৌন্দর্য তো আছে। ওরা 2টা ভিলা বুক করেছে, একটাতে 2টো রুম, অন্যটাতে পাশাপাশি 3টে। কিন্তু কে কোন রুমে থাকবে সেই নিয়েই বাঁধল বিপত্তি। অ্যালিসা কিছুতেই অর্ণবের ধারে কাছে থাকবে না। ওদিকে অ্যালিসার মতামতে অর্ণবের ঘোর আপত্তি। অ্যালিসার পাশের রুম ছাড়া কিছুতেই অন্যত্র রুম গ্রহণ করবে না সে। শায়ের ওদের লাভবার্ডের মধ্যে থাকতে নারাজ। এদিকে কৃতিকও শায়েরকে কোনো মতেই অরুর ধারে কাছে থাকতে দেবে না। শেষ পর্যায়ে কোনো উপায় না পেয়ে অ্যালিসা, অর্ণব বা শায়ের রক পেপার সিজার খেলেই রুম ভাগাভাগি করে নিল। অরু এখানে সবার চেয়ে ছোট, তার ওপর কৃতিকের সাথে এসেছে, তাই নীরব দর্শকের মতোই যে রুমটা ওর জন্য বরাদ্দ করা হলো তাতেই গিয়ে ঢুকে পড়ল। সারা রাতের জার্নিতে বড্ড ক্লান্ত লাগছে শরীরটা, এখন একটু ঘুমানো দরকার। তাই দেরি না করে জামা কাপড় ছেড়ে আবারও এক দস্তর ঘুমিয়ে নিল অরু। ভোর রাতে ক্লান্ত শরীরটা নিয়ে এলিসাও ঘুমিয়ে গিয়েছিল দ্রুতই। তবে ভিডিও গেমের গোলাগুলির কর্কশ আওয়াজে মাত্র কয়েক ঘন্টার ব্যবধানেই সেই ঘুম দৌড়ে পালালো ওর। ঘুম ভেঙে যাওয়ার দরুন একরাশ ভোর রাতে ক্লান্ত শরীরটা নিয়ে এলিসাও ঘুমিয়ে গিয়েছিল দ্রুতই। তবে ভিডিও গেমের গোলাগুলির কর্কশ আওয়াজে মাত্র কয়েক ঘন্টার ব্যবধানেই সেই ঘুম দৌড়ে পালালো ওর। ঘুম ভেঙে যাওয়ার দরুন একরাশ বিরক্তি নিয়ে ভ্রু কুঞ্চিত করে পাশ ফিরে তাকালো এলিসা। তখনই দেখতে পায় অর্ণব ওর রুমের ডিভ্যানে শুয়ে শুয়ে ফোনে গেম খেলছে। অর্ণবকে দেখেই এলিসার জিভটা তেতো হয়ে উঠল, ভেতরটা চিরবিড়িয়ে ফেটে পড়ল রাগে।
ও চিৎকার দিয়ে বলে উঠল, এখানে কি করছিস তুই? আরে আরে আস্তে, আশেপাশে সবাই ঘুমাচ্ছে। হ্যাঁ তো, আমিও তো ঘুমাচ্ছিলাম, তাহলে তুই এখানে কেন? যদি ক্লাবের লোকজন তোর খোঁজ পেয়ে তোকে ধরে নিয়ে যায়, তাই পাহারা দিতে এসেছি। আমার ঘুমের প্রয়োজন নেই, তুই গিয়ে বরং ঘুমা। আমি ওদের সোনার ডিম পাড়া হাঁস অর্ণব, ধরে নিলেও কোনো ক্ষতি করবে না আমার। তোর এত তেজ কেন বলতো? আমি বলে তোর এত তেজ সহ্য করছি, অন্য কেউ কোনোদিন সহ্য করবে না দেখিস। কে বলেছে তোকে সহ্য করতে? দূর হ তুই। আমাকে এত বিরক্ত লাগে তোর? হ্যাঁ, তোরই সব এক্সট্রা কেয়ার আমার বিরক্ত লাগে। কই শায়ার আর জেকে তো এমন করে না, তাহলে তুই কেন? অর্ণব উঠে এসে এলিসার মুখোমুখি হয়ে দাঁড়িয়ে গম্ভীর কণ্ঠে বলল, ওরা তোকে বন্ধুর চোখ দিয়ে দেখে তাই, কিন্তু আমি তোকে ভালোবাসার চোখ দিয়ে দেখি। ভালোবাসার আর মানুষ পেলি না? এলিসার আহত কণ্ঠস্বরে অর্ণবের রাগে ফেটে পড়া চোখ দুটো মুহূর্তেই যেন অসহায় হয়ে গেল। ও একটানে এলিসাকে বুকের মধ্যে জাপটে ধরে আকুল হয়ে বলল, ভালোবাসা কি এত গুণে বেছে হয় বল? তোর অতীত যেমনই হোক, আমি তবুও তোকে ভালোবাসি, ভবিষ্যতেও ভালোবাসব। তুই অবহেলা করলেও ভালোবাসব। তুই যতবার আমায় দূরে সরিয়ে দিবি, ঠিক ততবার আমি চুম্বকের মতো তোর টানে চলে আসব। তুই যদি কখনো আমাকে কাছে টেনে নিস, আমি আরও কাছে গিয়ে তোর অন্তরাত্মায় মিশে যাব, তাও কোনো দিন তোর পিছু ছাড়ব না জান। ভালোবাসতে কারণ লাগে না, এটা ম্যাজিকের মতোই হুট করে হয়ে যায়। আমি শুধু তোর জীবনসঙ্গী হয়ে সারাটা জীবন তোর পাশে থাকতে চাই। এটা কি খুব বেশি চাওয়া বল? অর্ণবের একরাশ ভালোবাসার স্বীকারোক্তির মাঝেও এলিসা নিশ্চুপ, অথচ অর্ণবের শার্টের ভাঁজে অশ্রুভেজা নয়ন দুটো মুছে যাচ্ছে বারংবার, নিঃশব্দে, নির্লিপ্তে। প্রতি মাসের নির্দিষ্ট সময়ে আসা প্রচণ্ড পেট ব্যথায় কাতরাতে কাতরাতে ঘুম ভেঙেছে অরুর। ঘুমের ঘরেই অস্পষ্ট সুরে অনুকে ডাকছেও। অরু ঘুমের ঘরে অস্পষ্ট সুরে ডাকল, আপা, পেট ব্যথা করছে, এবার মনে হয় মরেই যাব আমি। কিন্তু আজ আর বিপরীত দিক থেকে কোনো আওয়াজ এলো না। খানিকক্ষণ ডাকাডাকি করেও অনুর সাড়া না পেয়ে অরু যখন চোখ মেলে তাকায়, তখনই মনে পড়ে যায় ও তো ব্যাংককে আছে, আপা কি করে আসবে এখানে? উপায়ান্তর না পেয়ে দুহাত পেটে চেপে ধরে অরু নিজেই উঠে গিয়ে ব্যাগ হাতড়ে প্রয়োজনীয় জিনিস খুঁজতে লাগল। খুঁজতে খুঁজতে পুরো ব্যাগ তন্ন তন্ন করে ফেলেছে অরু, কিন্তু সেসব কিছুই নেই। অরুর মনে আছে আসার সময় অনু ব্যাগ গুছিয়ে দিয়েছিল। অরু আতকে উঠে অসহায় কণ্ঠে বলে উঠল, তার মানে কি আপা সেসব কিছুই দেয়নি? এখন কি করব আমি? কাকে গিয়ে বলবো? ওদিকে পেটের ব্যথাকা ক্ষণিকের মাঝেই হলহলিয়ে ছড়িয়ে পড়েছে সারা শরীরের রন্ধ্রে রন্ধ্রে। কোমর আর পা দুটো অসাড় হয়ে আসছে। অপরাগ অরু প্রচণ্ড পেট ব্যথায় মেঝেতে শুয়েই গড়াগড়ি শুরু করে দিয়েছে। এলিসা অন্য ভিলায় আছে, পাশের রুমে কে আছে সেটাও জানা নেই অরুর। সময়ের ব্যবধানে এতক্ষণে হয়তো পরনের কাপড় চোপড়ের অবস্থাও বেগতিকর। কোনরূপ উপায়ান্তর না পেয়ে এভাবে মেঝেতে পড়ে থেকে ঠিক কতক্ষণ যাবৎ কাতরাচ্ছিল তা মনে নেই অরুর। তখন দুপুর হয়ে এসেছে। দরজায় সজোরে কড়া নাড়ার ঠকঠক আওয়াজ হতেই কম্পিত হল অরুর শরীর। মেঝেতে শোয়া অবস্থাতেই দৃষ্টিপাত করল দরজার দিকে। বাইরে থেকে টির্তিকের গভীর কণ্ঠ ভেসে আসছে, অরু, দরজা খোল। কীর্তিকের আওয়াজ পেয়ে অরু আরও বেশি গুটিয়ে গেল। এমন একটা অপ্রীতিকর পরিস্থিতিতে কীর্তিকের মুখোমুখি হতে চায় না ও। যতই হোক, কীর্তি করছে গুনে গুনে 12 বছরের বড়। আজ এভাবে দেখে নিলে এরপর কীর্তিকের চোখের দিকে চাইবে কিভাবে ও? ওদিকে কীর্তিক ডেকেই যাচ্ছে এক নাগাড়ে, অরু, দরজা খোল, নয়তো আমি পাসওয়ার্ড চেপে ভেতরে চলে আসলে গুনে গুনে খালেক থাপ্পড় খাবে তুই। কীর্তিকের অতিমাত্রার হুমকির মুখে পড়ে অরু মিনমিনিয়ে কাতর কণ্ঠে বলল, কিভাবে খুলব? ওপাশ থেকে বিরক্তির চরম সীমানায় গিয়ে কীর্তিক বলে, কিভাবে খুলবি মানে? হাত দিয়ে খুলবি। অরু কাঁদো কাঁদো সুরে জবাব দিল, আপনি দয়া করে ফিরে যান, দয়া করে। অরুর কথাটা বলা বাকি, তার আগেই পাসওয়ার্ড চেপে ভেতরে প্রবেশ করে কীর্তিক। ভেতরে ঢুকেই ও ধমকের সুরে বলতে লাগল, তুই নাকি ব্রেকফাস্ট করতে যাসনি? কেন যাসনি? শাসাতে শাসাতে ভেতরে ঢুকে অরুকে এভাবে মেঝেতে পড়ে থাকতে দেখে দ্রুত এগিয়ে এলো কীর্তিক। ওর মাথার কাছে হাঁটু গেড়ে বসে উদ্বিগ্ন হয়ে শুধাল, কি হয়েছে তোর?
এভাবে মেঝেতে শুয়ে আছিস কেন? পেট ব্যথা করছে, শরীর খারাপ লাগছে খুব, ডাক্তারকে কল করব? অরু কাচুমাচু হয়ে চোখ খিচে বলল, আপনি দয়া করে চলে যান। কীর্তিক রেগে উঠে বলল, যাব মানে? তুই হুকুম করবি আর আমি চলে যাব? আমি কি তোর সার্ভেন্ট? অরু জবাব দিল না। একে তো পেটের অসহনীয় ব্যথা, তার ওপর এই লোকের মাথা খারাপ করা ধমকাধমকি, না পেরে নীরবে কাঁদছে অরু। কীর্তিক অরুকে কোলে নেওয়ার জন্য দুহাত বাড়াতে যাবে, তখন আবারও ঘোর আপত্তি জানিয়ে চেঁচিয়ে উঠল অরু, না, ছুবেন না আমায়, অনুরোধ করছি। কীর্তিক এবার অগ্নিদৃষ্টি নিক্ষেপ করল অরুর পানে, অতঃপর চোয়াল শক্ত করে বলল, তোর অনুরোধ কিংবা নিষেধ কোনোটারই ধারধারি না আমি, সেটা ভবিষ্যতে আরও ভালো করে বুঝতে পারবি। কথা শেষ করে এক টানে অরুকে কোলে তুলে নিল কীর্তিক। সঙ্গে সঙ্গে ওর এক হাত ভিজে এলো তরল জাতীয় কোনো পদার্থে। কীর্তিক ভ্রু কুঁচকে অরুকে কোলে রেখেই নিজের হাতের দিকে দৃষ্টিপাত করল। এমন বিব্রতকর পরিস্থিতিতে এ জীবনে পড়েনি অরু, তাই করণীয় কিছু না পেয়ে কীর্তিকের কলার চেপে ধরে চোখ দুটো খিঁচে বন্ধ করে রেখেছে ও। লজ্জায় ভয়ে মনে হচ্ছে মাটিটা ফাঁক হয়ে যাক আর অরু তাতে আশ্রয় নিক। এ দুনিয়াতে আর কোনো কাজ নেই ওর। নিজের হাতে নজর বুলিয়ে কীর্তিক কিছুটা অপ্রস্তুত হয়ে শতগতি করল, ও শেট, আমাকে কেন বলিসনি? আমি আরও ভাবলাম কি না কি। সে অরুর দিকে চাইল, যে এখনও চোখ দুটো খিঁচে বন্ধ করে রেখেছে। ও শান্ত কিন্তু শক্ত গলায় শুধালো, তুই কি এখনও ছোট্ট বাচ্চা অরু? তোর কি ফার্স্ট টাইম পিরিয়ড হয়েছে? অরু চোখ বুঝে এদিক ওদিক মাথা নাড়ল। কীর্তিক দাঁতে দাঁত পিষে বলল, তাহলে সারাদিন কেন এইভাবে কষ্ট সহ্য করলি? কেন আমাকে বললি না? কি হলো, উত্তর দে। অরুর জবাব নেই। জবাব কি দেবে? ওর তো লজ্জায় গলার আওয়াজই নেই। কীর্তিক নিজের রাগ সংযত করে অরুকে বিছানায় শুইয়ে দিয়ে এলিসাকে কল করে আসতে বলল। অরু বিছানায় শুয়ে এক চোখ সামান্য খুলে কীর্তিককে দেখতে চেষ্টা করল, যার সফেদ রঙের শার্টটা কিছুক্ষণ আগেই নষ্ট করে দিয়েছে অরুর নারীসত্তা। অথচ কীর্তিকের সেদিকে কোনো খেয়ালেরই নেই। সে তো এখনও তার বোকা অরুকে বকাঝকা দিতেই ব্যস্ত। আমাদের হাতে সর্বোচ্চ সময় থাকবে 10 মিনিট। এই 10 মিনিটে ওদের ক্লাবের ওয়াইফাই, ইলেকট্রিসিটি, ব্যাংক অ্যাকাউন্ট আর ওদের নিজস্ব ওয়েবসাইট সবগুলো একই সাথে হ্যাক করব আমি। যে কে বাইক নিয়ে ক্লাবের বাইরে থাকবে, আর শায়ের তুই হবি এলিসার অ্যাসিস্ট্যান্ট। যখন সবগুলো সাইট একযোগে হাতছাড়া হয়ে যাবে, তখন ওরাই নিজেদের মধ্যে গণ্ডগোল লাগাবে। সেই ফাঁকে তুই এলিসা আর ওর বাবাকে গিয়ে শর্টকাট রাস্তা ধরে পেরিয়ে আসবি। এইটা হলো শর্টকাট রাস্তা। যে কে ঠিক এই পজিশনে ওয়েট করবে। কথাটুকু শেষ করে শায়েরের দিকে ল্যাপটপ এগিয়ে দিল অর্ণব। শায়ের ল্যাপটপে চোখ বুলিয়ে গম্ভীর কণ্ঠে বলল, সবই বুঝলাম, কিন্তু আমি কেন এলিসার অ্যাসিস্ট্যান্ট হতে যাব? তুই হ। আফটার অল তোর পেয়ারে লাল হলো এলিসা। এলিসা তখন উত্তাল সাগরের ঢেউয়ের মালা দেখাতে ব্যস্ত। সেদিকে এক নজর তাকিয়ে দাঁত কটমট করে অর্ণব বলল, তাহলে হ্যাকিংয়ের কাজটা বরং তুই কর, দেখি কোন ঘোড়ার ডিম পারিস। কীর্তিক ল্যাপটপে মনোযোগ দিয়ে কিছু একটা করতে করতে বলল, বাচ্চাদের মতো সিলি ঝগড়াঝাটি বন্ধ করে আমার জন্য KTM 390 রেন্ট করার ব্যবস্থা কর, যেন তেন বাইক রাইড করে মজা পাই না আমি। অর্ণবের বিরক্তিমাখা চোখ দুটো এবার শায়েরের দিক থেকে ঘুরে কীর্তিকের দিকে গেল। হেলদোলহীন কীর্তিককে উদ্দেশ্য করে অর্ণব তেতে উঠে বলল, তুই কোনো রাইডিং কম্পিটিশনে আসিস নিজেকে যে তোকে পছন্দের বাইকটাই রাইড করতে হবে। কীর্তিক ল্যাপটপ থেকে চোখ সরিয়ে ভাবলে সিনমুখে বলল, দুটো জিনিসে আমি কম্প্রোমাইজ করি না অর্ণব, আর কোনোদিন করবও না। তার মধ্যে একটা হলো বাইক। শায়ের রাগ বাড়িয়ে জিজ্ঞেস করল, আর একটা? কীর্তিক এবার রেমিশন বা কোনো উত্তর না দিয়ে নিঃশব্দে অরুর দিকে তাকালো, যে এই মুহূর্তে খুবই মনোযোগ সহকারে ভেজা বালুর আস্তর দিয়ে ক্যাস্টেল বানাতে ব্যস্ত। অরুকে বালু দিয়ে ক্যাস্টেল বানাতে দেখে শায়েরও এগিয়ে গেল সেদিকে। অরুর পাশে গিয়ে বসে শায়ের আগ্রহী স্বরে বলল, আমি হেল্প করব? অরু উল্টো প্রশ্ন করে শুধল, সত্যি করবেন? শায়ের হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে অরুর হাতে হাট লাগায়। অরুকে সাহায্য করতে করতে শায়ের খেয়ালই করেনি যে কেউ একজন ওকে চোখ দিয়ে গিলে খাচ্ছে, সেই সাথে অরুকেও। বানুর ক্যাস্টেলটা তখন প্রায় তৈরি হয়েই গিয়েছে। দুজন মিলেমিশে করায় বেশ সুন্দরভাবেই ফুটে উঠেছে ডিজাইনটা। এবার ফিনিশিংয়ের পালা। বালুর আস্তরে আলতো করে হাত বুলাতে গিয়ে অরুর হাতে একটুখানি স্পর্শ লেগেছে কি লাগেনি, তৎক্ষণাৎ কয়েক মিটার দূর থেকে কর্কশ কণ্ঠে চেঁচিয়ে উঠল কীর্তিক, শায়েরের বাচ্চা! আচমকা চিৎকার শুনে লাফ দিয়ে উঠে পেছনে চাইল শায়ের। কয়েক মিটার দূরত্বে হাত মুঠি করে দাঁড়িয়ে থাকা কীর্তিকের মুখভঙ্গি দেখেই ওর গলা শুকিয়ে গেছে।
কীর্তিকের রাগে রক্তিম হয়ে যাওয়া চোখ দেখলেই বোঝা যায় ও গত আধ ঘন্টা যাবৎ সূক্ষ্ম নজরে এদিকেই তাকিয়েছিল। আর এই মুহূর্তে শায়েরের খবর আছে। নিজেকে বিপদযুক্ত পরিস্থিতি থেকে মুক্ত করতে শায়ের তৎক্ষণাৎ বাম হাত দিয়ে টোকা মেরে এতক্ষণ ধরে একটু একটু করে সযত্নে তৈরি ক্যাস্টেলটা ঠাস করে ভেঙে ফেলল। এবার শুধু কীর্তিকের নয়, অরুরও মেজাজ সপ্তম আসমানে চড়ে গেল। এক ঘুষিতে শায়েরের নাক ফাটিয়ে দিতে ইচ্ছে হলো। শালা ভিতুর ডিম একটা। শায়ের ভয়ার্ত চাহনি নিয়ে একবার কীর্তিকের দিকে তাকালো, তো আরেকবার চোখ ঘুরিয়ে অরুর দিকে। সঙ্গে সঙ্গে কীর্তিকের বজ্রগম্ভীর আওয়াজ ভেসে এলো, আবার ওদিকে চোখ দিয়েছিস? এদের কাহিনী দেখে অরু বিরক্ত হয়ে ধাপ ধাপ পা ফেলে সেখান থেকে চলে গেল। রাগে দুঃখে কান্না পাচ্ছে ওর। সবাই সবসময় ওর মনটাই কেন ভেঙে দেয় কে জানে। আকাশে সূর্যের তির্যক আলো মিলিয়ে গিয়ে গোধূলি নেমেছে। সোনালি আলোর ছটায় ঢেউ খেলানো সমুদ্রের পানিগুলো চিকচিক করছে। সাগরের পাড় ধরে হাঁটতে হাঁটতে ওদের থেকে অনেকটা দূরে চলে এসেছে অরু। তবুও হাঁটার গতি থামায়নি। ভালো লাগছে না ওর। সবাইকে কেমন পর লাগছে। ছোট্ট বাচ্চারা যেমন আম্মুর কাছে যাব বলে বায়না ধরে, অরুরও তেমন বলতে ইচ্ছে করছে আপার কাছে যাব। কিন্তু ও তো এখন আর ছোট নয়, তাই সেসব বলে নিজের আত্মসম্মানের 12টা বাজানোরও কোনো ফুরসত নেই। ওদিকে সায়রকে ইচ্ছে মতো কতকগুলো ঝাড়ি দিয়ে অনেকটা দূরত্ব রেখেই অরুর পিছু নিয়েছে কীর্তিক। মনে মনে বলছে, দেখি কতদূর যেতে পারিস, আমি আটকাব না, আটকাতে গেলে তোর খবর আছে আজ। এর মাঝেই কীর্তিক মোবাইল চেক করে দেখতে পায় ওরা নেটওয়ার্কের বাইরে চলে এসেছে। ওদিকে সন্ধ্যা নেমে আসছে, তাই ও এবার দ্রুত পা চালাতে লাগল অরুকে নিয়ে আসবে বলে। কিন্তু কিছু দূর যেতেই একটা অযাচিত দৃশ্য দেখে হতবাক হয়ে গেল কীর্তিক। দেখল অরু একটা অচেনা থাই লোকের সাথে একটা পার্স ব্যাগ নিয়ে টানাটানি করছে। টানাটানি বললে ভুল হবে, এক প্রকার জোর জবরদস্তি করছে লোকটার সাথে। অরুর পাশেই দাঁড়িয়ে আছে অদ্ভুত দেখতে একটা কুঁজো বৃদ্ধা মহিলা, যার বিনুনি করা সাদা চুলের ফাঁক দিয়ে উঁকি দিচ্ছে কুচকুচে কালো চুল। মহিলার ভাবভঙ্গিমাও ভারী অদ্ভুত। কীর্তিক খানিকক্ষণ দূর থেকে দাঁড়িয়েই সবটা বোঝার চেষ্টা করল। তারপর এগিয়ে গিয়ে ফট করে অরুর হাত টেনে ধরে ব্যাগটা থাই লোকটার হাতে এগিয়ে দিয়ে বলল। কীর্তিক খাই লোকটিকে উদ্দেশ্য করে ইংরাজিতে বলল, আই এম এক্সট্রিমলি সরি, ইউ ক্যান গো নাও। লোকটা কীর্তিককে ধন্যবাদ জানিয়ে চলে যেতেই কীর্তিক তীক্ষ্ণ নজরে ছদ্মবেশী বৃদ্ধার দিকে তাকাল। ওর বাজ পাখির মতো ধারালো চোখে এক পলক চোখ পড়তেই শুষ্ক ঢোক গিলে উল্টো পথে হাঁট দিল বৃদ্ধা। তৎক্ষণাৎ হিংস্র বাঘিনীর ন্যায় তেতে উঠল অরু। কণ্ঠে একরাশ বিরক্তি আর ঝাঁঝ নিয়ে বলল, আপনি কেমন লোক বলুন তো? একটা হাইজ্যাকারের হাতে ওই বৃদ্ধা মহিলার সব টাকা পয়সা তুলে দিলেন। এতটা নির্দয় কেন আপনি? উনি আপনার মা হলে এই কাজটা করতে পারতেন কখনো? মায়ের শাসন বারণ ছাড়া উচ্ছৃঙ্খল জীবনে বড় হলে এই হয়। রাগের বহির্প্রকাশ ঘটাতে গিয়ে কি থেকে কি বলে ফেলছে অরু তা নিজেও জানে না। তবে কথার মাঝপথেই কীর্তিকের শক্ত হাতের চপেটাঘাত এসে আছড়ে পড়ল ওর নরম তুলতুলে গালে। চড়ের আঘাতটা এতটাই জোরে ছিল যে অরুর মনে হল ওর বালটা এক্ষুনি খসে পড়বে। উড়ন্ত অগ্নিস্ফুলিঙ্গ বিস্ফোরণের মতোই ব্যথায় ঝলসে যাচ্ছে গালটা। কীর্তিক দাঁতে দাঁত পিষে কঠোর গলায় বলল, আগে মানুষ চিনতে শেখ, পরে জাজ করতে আসিস, ইডিয়েট। নিজ গালে হাত দিয়ে ছলছলে নয়নে কীর্তিকের অগ্নিমূর্তির দিকে তাকালো অরু। অস্ত যাওয়া সূর্যের সিঁদুর রাঙা আলোয় ওর মুখটা ভয়ানক দেখাচ্ছে। ফর্সা আকর্ষণীয় গৌর মুখটা মুহূর্তেই কেমন লালচে বর্ণ ধারণ করেছে। তীক্ষ্ণ চোয়ালটা জিদের তোপে তীর তীর করে কাঁপছে। অরু মুখ উঁচু করে ওর কথার পাছে কিছু বলতে যাবে, তার আগেই কীর্তিক দাঁতের দাঁত পিষে বলল। কীর্তিক চরম আক্রাশে ধমকে উঠল, আমার চোখের সামনে থেকে যা অরু, নয়তো আরও মার খাবি। এই মুহূর্তে আমি তোর মুখটাও দেখতে চাই না। কীর্তিকের কথায় পারদের মতো তেজ ছড়িয়ে পড়ল অরুর রন্ধ্রে রন্ধ্রে। মাথার মধ্যে আগ্নেয়গিরির জ্বলন্ত লাভার মতো রাগ উগরে উঠছে ভল ভল করে। রাগের তোপে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে ওর কথা শেষ হতে না হতেই হনহন করে উল্টো পথে হাঁট দিল অরু। কীর্তিকেরও মাথায় আকাশ সম জিদ জড়ে আছে, তাই ও নিজেও অরুর কথা চিন্তা না করেই হাঁট দিল অরুর বিপরীত দিকে।
পুরো একটা দিনের ইতি ঘটেছে হাসপাতালের ছোট্ট কামরায় বসে বসে। সারা দিনের ছোটাছুটি শেষে সন্ধ্যা হতেই ঝরঝরিয়ে ক্লান্তি নেমেছে রক্তমাংসের তৈরি যন্ত্রের মতো শরীরটায়। ক্লান্ত শরীরটাকে টেনে নিয়ে এলোমেলো পা ফেলে এগিয়ে যাচ্ছে অনু। গন্তব্য কীর্তিকের ছোট্ট ডুপ্লেক্স বাড়ি। বাড়িতে গিয়ে ঘুমালে হয়তো ক্লান্তি কাটবে খানিকটা। বাস স্টপেজ থেকে নেমে দ্রুত হেঁটে ক্যাফেটেরিয়া পর্যন্ত এলেও ক্লান্তিতে এখন হাঁটার গতি ধীর হয়ে গিয়েছে ওর। মনের মাঝে জমে থাকা এক রাশ অভিমান, ক্লান্ত পরিশ্রান্ত শরীর, প্রতিদিন ডেলি প্যাসেঞ্জারের মতো হাসপাতাল টু বাড়ি সব কিছু ছাপিয়েও ওর মনে ভেসে বেড়াচ্ছে খুশির লাড্ডু। আর তো মাত্র কিছুদিন, তারপর মা ঠিক আগের মতো হাঁটবে, চলবে, কথা বলবে, ওদের দু বোনকে শাসন করবে, আদর করবে। ও আর অরু আবারও বয়সের মাপকাঠি ভুলে মায়ের আদুরে বাচ্চা হয়ে যাবে। এর চেয়ে খুশির আর কীই বা হতে পারে? এত সব ভাবনার মাঝেও অনুর অযাচিত মনে এক সূক্ষ্ম কৌতূহল হানা দেয়। মনে মনে ভাবে, আচ্ছা, মায়ের সুস্থতার পর সবকিছু একই রকম থাকবে তো? অনু যখন সোডিয়ামের আলো ছায়াকে পেছনে ফেলে ধীর পায়ে এগিয়ে যাচ্ছিল, তখন আবারও সেদিনের সেই অনাকাঙ্ক্ষিত মুখ দুটো সামনে চলে আসে ওর। রাস্তার পাশেই গাড়ির ডিকিতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে প্রত্যয়। তার মুখোমুখি সেদিনের সেই সুন্দরী মেয়েটা। বেশভূষা তার অত্যাধুনিক, কার্ল করা ঢেউ খেলানো চুলগুলো বাদামি রঙের হলেও দেখেই বোঝা যাচ্ছে মেয়েটা পশ্চিমা দেশের কোনো সাদা চামড়া নয়, বরং এশিয়ান কোনো দেশের হবে হয়তো। প্রত্যয়ের সাথে যেহেতু দাঁড়িয়ে আছে, বাংলাদেশীও হতে পারে। অনু কয়েক মুহূর্ত দাঁড়িয়ে সবটা পরখ করল, তারপর এমনভাবে ওদের অতিক্রম করে চলে গেল যেন প্রত্যয়কে ও চেনেই না। কিন্তু প্রত্যয় অনুকে দেখা মাত্রই ওর পিছু নিয়েছে। প্রত্যয় পেছন পেছন এগিয়ে আসছে দেখে অনু হাঁটার গতি দ্বিগুণ বাড়িয়ে দেয়। তবুও প্রত্যয়ের পুরুষালী কদমের সাথে পেরে উঠল না অনুর ক্লান্ত শরীরটা। এক পর্যায়ে পেছন থেকেই ওর বাহু টেনে দাঁড় করিয়ে দিল প্রত্যয়। অনু ঝাড়ি মেরে নিজের হাতটা ছাড়িয়ে বলল, কি সমস্যা? প্রত্যয় পাল্টা প্রশ্ন ছুড়ে বলল, আপনার কি সমস্যা? ইগনোর কেন করছেন? অনু একটু তাচ্ছিল্যের হাসি হেসে নিজের ভেতরের অজ্ঞাত বেড়ে ওঠা রাগটাকে কৌশলে আড়াল করে বলল, আপনাকে ইগনোর করার কি যোগ্যতা আছে আমার? প্রত্যয় তীর্যক হেসে বলল, কথা এড়াচ্ছেন? অনু দৃঢ় কণ্ঠে জবাব দিল, মোটেই না, অনন্যা শেখ এতটাও ভীতু নয়। প্রত্যয় মৃদু হেসে বলল, আই লাইক ইট। অনু আবারও সামনের দিকে হাঁটা ধরল। প্রত্যয় ওর পাশ ঘেঁষে হাঁটতে হাঁটতে শুধাল, ফোন না ধরার কারণটা জানতে পারি? অনু নির্বিতারভাবে বলল, ইচ্ছে করেনি তাই ধরেনি। প্রত্যয় অনুর 5 আঙুলের ভাঁজে নিজের আঙুল ঢুকিয়ে শক্ত করে চেপে ধরে বলল, আপনার ইচ্ছেরা তো খুব বাজে। অনু হাঁটা থামিয়ে আবারও বিরক্তি নিয়ে বলল, আবারও হাত ধরেছেন কেন? প্রত্যয় নির্লিপ্ত কণ্ঠে জবাব দিল, ইচ্ছে হয়েছে তাই ধরেছি। আমার ইচ্ছেরাও খুব একটা সুবিধার না, বুঝলেন? অনু লম্বা একটা দীর্ঘশ্বাস ছেড়ে নরম কণ্ঠে শুধাল, প্রত্যয় সাহেব, আপনি শুধু আমার, তাই তো? প্রত্যয় হেসে জবাব দিল, 100%। অনুর ফ্যাকাশে ক্লান্ত মুখটায় এতক্ষণে হাসির ঝলক দেখা দিল। নিজ হাতটা প্রত্যয়ের আঙুলের ভাঁজ থেকে বের করে 2 হাতে ওর বাহু আঁকড়ে ধরে মাথাটা এলিয়ে দিল প্রত্যয়ের কাঁধে। প্রত্যয় তার গমগমে পুরুষালী হাস্কি স্বরটা কিছুটা নামিয়ে জিজ্ঞেস করল, টায়ার্ড লাগছে? অনু হ্যাঁ সূচক মাথা নাড়ল। সঙ্গে সঙ্গে ওকে 2 হাতে উঁচিয়ে কোলে তুলে নিল প্রত্যয়। পাকিস্তানি প্লাজো আর কামিজ পরেছিল অনু। দোপাট্টা দিয়ে টেনে রাখা মাথার আধখানা ঘোমটাটা সঙ্গে সঙ্গে খুলে গেল ওর। মাঝ রাস্তায় প্রত্যয়ের হঠাৎ কর্মকাণ্ডে বিস্ময়ে হতবাক হয়ে অনু লজ্জিত কণ্ঠে মিনমিনিয়ে বলল, বাড়ির কাছে চলে এসেছি তো, নামিয়ে দিন, কেউ দেখে ফেলবে। প্রত্যয় বাঁকা হেসে জবাব দিল, বাড়িতে কেউ নেই ডিয়ার। সেই হাসিতে চিকন ফ্রেমের চশমা পরিহিত প্রত্যয়কে আবারও এক দফা নতুন রূপে আবিষ্কার করল অনু। রাত 9:35। রাতের খাবার সময় হয়েছে, এরপর আবার ঘুমানোর পালা। পরের দিন সকাল সকাল উঠতে হবে, অথচ অরু এখনো খেতেই আসেনি। অরু যে রুমটায় থাকে তার পাশের রুমটাই কীর্তিকের। এলিসা, অর্ণব বা সায়ার অন্য ভিলাতে থাকে, তবে খাবারের সিস্টেম বুফে বলে খাবারের সময় হলে সবাই একই ডাইনিংয়ে জমায়েত হয় ওরা। এখন ডিনারের টাইম, ডাইনিংয়ে সবাই উপস্থিত, অথচ অরু নেই। চারদিকে চোখ বুলিয়ে অরুকে না দেখে এলিসা বলল, অরু কোথায়? এখনো খেতে আসেনি? এলিসার কথায় কীর্তিকও চারদিকে চোখ বুলিয়ে বলল, তোরা শুরু কর,
আমি ওকে ডেকে নিয়ে আসছি। মনে মনে ভাবল, আমি ধমক দিয়ে না ডাকলে জীবনেও আসবে না এই ঘাড়তেরামে। অরুকে ডাকতে গিয়ে কীর্তিক ভিলায় প্রবেশ করতেই ওর ভ্রুজোড়া কুঁচকে গেল। পুরো ভিলা অন্ধকারে ছেয়ে আছে। বিচ থেকে ফিরে সারা সন্ধে আর রুমে আসেনি কীর্তিক। বাইক ভাড়া করে ব্যাংককের হাইওয়েতে রাইড করে বেরিয়েছে ঘণ্টার পর ঘণ্টা। অথচ এত রাত হয়ে গেল, এখনও লাইট চালায়নি অরু। আশ্চর্য! কীর্তিক দ্রুত পায়ে এগিয়ে গিয়ে প্রত্যেকটা রুমের লাইট চালালো। অতঃপর অরুর রুমের সামনে গিয়ে ওকে ডাকতে আরম্ভ করল। ভেতর থেকে কোনো সাড়া শব্দ না পেয়ে কীর্তিক বিস্মিত হয়ে পড়ল। মনে মনে ভাবল, কালকের মতো কিছু হয়নি তো আবার? কালকের কথা মনে পড়তেই পাসওয়ার্ড টিপে তৎক্ষণাৎ ভেতরে প্রবেশ করল কীর্তিক। ভেতরে প্রবেশের সঙ্গে সঙ্গে ও শির দ্বারা বেয়ে যেন শীতল স্রোত নেমে গেল। মনে হল কলিজাটাকেও খামচে ধরেছে। পুরো রুম ফাঁকা। তাহলে অরু কোথায়? এলিসা, অর্ণব আর শায়ার কালকের ব্যাপারটা নিয়েই আলোচনা করছে আর খাবার খাচ্ছে। এলিসা ভুক্তভোগী, অথচ টেনশনে মাথা ফেটে যাচ্ছে অর্ণবের। সেই নিয়েই কখন থেকে হাসছে শায়ার। শায়ার যখন অর্ণবকে নিয়ে হাসতে হাসতে মাটিতে লুটোপুটি খাবে খাবে ভাব, সেই মুহূর্তেই ছো মেরে ওর কলার চেপে ধরে কীর্তিক হুঙ্কার দিয়ে শুধল, অরু কোথায়? শায়ার অসহায়দের মতো বলল, অরু কোথায় মানে? সেই যে বিকেলে উত্তম মাধ্যম দিলি, তারপর আর আমি অরুর ধারে কাছেও যাইনি। বিলিভ মি, গড প্রমিস। নিজের কণ্ঠনালীতে হাত ছুঁয়ে কথাটা বলল শায়ার। কীর্তিক আস্তে করে শায়ারকে ছেড়ে দিয়ে সোজা হয়ে দাঁড়ায়। কপালের সবগুলো রগ ভুলে আছে ওর, চুয়াল হয়ে আছে ইস্পাতের ন্যায় শক্ত। সেভাবেই থেকে কীর্তিক সবার উদ্দেশ্যে বলল, তোরা অরুকে নিয়ে আসিসনি? এলিসা আর অর্ণব চোখাচোখি করে মিনমিনিয়ে বলল, তুই তো আমাদের আগেই চলে এসেছিস, আমরা আরও ভাবলাম অরুকেও সাথে করে নিয়ে এসেছিস। ড্যামেট! সশব্দে শক্ত কাঠের ডাইনিংয়ে পাঞ্চ বসিয়ে দিল কীর্তিক। অতঃপর চেয়ারে ঝুলানো নিজের হুডিটা গায়ে চড়িয়ে শায়েরের উদ্দেশ্যে বলল, শায়ের, কটা বাজে চেক করত, আমি দ্বীপে যাব। শায়ের দ্রুত ঘড়ি দেখে বলল, প্রায় 10টার কাছাকাছি। এ সময় অত দূরের দ্বীপে কোনো শিপই যেতে রাজি হবে না। তাছাড়া দ্বীপের শেষ ফেরি সন্ধে 7টায়। কীর্তিক নিশ্চয়ভাবে বলল, তাহলে ইমার্জেন্সি হেলিকপ্টার বুক কর। শায়ার একটু আমতা আমতা করে বলল, ইয়ে মানে এত রাতে হেলিকপ্টার বুক করাটা কিছুটা কস্টলি হয়ে যাবে। কীর্তিক তৎক্ষণাৎ শায়ের দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে বলল, সো হোয়াট, টাকা কি তুই দিবি?